আজও অনেকগুলো ফুল ফুটেছে। এই দেখো টগর ফুল ফুটেছে কতগুলো, এই যে অনেকগুলো টগর ফুল ফুটে, বেলি ফুল ফুটেছে, টগর বলছি বেলি ফুল ফুটেছে। আর এখানে দুটো সাদা ফুল ফুটেছে। আর এটার তো সেই বলেছি কুঁড়ি এসেছে, সে কুঁড়ি এখনো ফুটছে না, এই রকম অবস্থাতেই আছে। এই দেখো এরকম অবস্থাতেই আছে। কেন যে এগুলো ফুটতে এত দেরি হয় তা জানি না। এই দেখো আর একটা কুঁড়ি, এই দেখো ভেতরে আর একটা কুঁড়ি, কিন্তু এগুলো যে কেন ফুটছে না জানি না, এতগুলো ফুল ফুটেছে। আর এই তো তুলসী গাছটা দেখছো এরকম হয়েছে। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের আবার সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো সবাই, আর আমিও ভীষণ ভালো আছি। আজ এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। সকালে তোমাদের ফুল গাছটা একটু দেখিয়ে নিয়েছি, দেখিয়ে নিয়ে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তোমরা দেখো আমি সারাদিন কি কি করি। আজকে আমি একটা রেসিপি, একটা কিছু রান্না করব, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না করব, আর তার সঙ্গে পুজো শেয়ার করব। এই দুটো জিনিসই শেয়ার করব, আর ঘরের অন্যান্য কাজ আমি শেয়ার করব না। আজকে আমি রান্না করব চিকেন চাপ, তোমাদের বলেই দিলাম। এবার আমি দেখাই কিভাবে কি কি সব রেডি করে নিয়েছি আর কিভাবে কি করব সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো, দেখে নাও আমি কি কি রেডি করে নিয়েছি। আমি এখন রেডি করে নিয়েছি, এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, এখানে রসুন বাটা, এটা হচ্ছে কিশমিশ বাটা। কিশমিশ বাটাটা সবাই দেয় কিনা আমি জানি না, আমি রেডি করে নিয়েছি, আমি একটু দেবো সেই কারণে। এটা হচ্ছে পোস্ত বাটা, আর এখানে আছে সব মশলা যা করেছিলাম তার জলগুলো। আচ্ছা, আর এখানে আছে কাজু বাটা, আর এইটা চার মগজ বাটা। এখানে এতগুলো সমস্ত মশলা বাটা আছে, আর এটা হচ্ছে আদা বাটা। তাহলে কি কি মশলা করেছি তোমাদের সবই দেখিয়ে দিলাম। এই যে আদা রসুন পেঁয়াজ আর কাজু, পোস্ত আর চার মগজ। এটা পোস্ত আর এটা চার মগজ, এগুলো সমস্ত বেটে নিয়েছি। আর কিশমিশ বাটাটা সবাই দেয় না, আমি দেব এই। আর এখানে আছে টক দই আর বিরিয়ানি মশলা, এই কটা জিনিস দিয়ে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই কটা জিনিস দিয়ে আমি আজকে এই রেসিপিটা করব। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটা রান্না করছি। প্রথমে দইটাকে ফেটিয়ে যা যা দইয়ের মধ্যে দেবো সেগুলো দিয়ে আগে দইটাকে মানে মিক্স করে ঠিক করে রেখে দেব। দইয়ের মধ্যে লবণ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর চিনি, লবণ, আর এর মধ্যে দেব বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলা আমি বাড়িতেই তৈরি করে রেখেছিলাম বিরিয়ানি মশলাটা, সেই মশলাটা অনেকটা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দইটাকে এরমভাবে ম্যারিনেট করে রেখে দেবো মানে মাখিয়ে নেবো আগে ভালো করে। আচ্ছা, এইবার চিকেনটা ম্যারিনেট করব। এর মধ্যে বিরিয়ানি মশলা আরেকটু আছে, আরেকটু সামান্য দেবো, কারণ অনেকটা পরিমাণ চিকেন আছে, সেই কারণে বিরিয়ানি মশলাটা আরেকটু দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আরেকটু দিতে হবে, সেটা আরেকটু পরে রান্নার সময় দেব। কেটে দাও, পাতাটা উঠে যাবে। এবার চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে কাজু বাটা দিয়ে দিলাম অনেকটা পরিমাণ, তারপর পোস্ত বাটাটা দিলাম, এই পোস্ত না, এটা হচ্ছে চার মগজ বাটা, চার মগজ বাটাটা দিয়ে দিলাম। এরপর দিলাম পোস্ত বাটা, সামনে এসে দাঁড়ান না কি হবে। এরপর দেব রসুন বাটা, রসুনটা যেহেতু চিকেনটা অনেকটা বেশি তাই রসুনটা আমি সবটাই দিয়ে দেব, কোনোটাই রাখবো না। আচ্ছা, আরেকটু, হ্যাঁ রসুনটা আরেকটু হলে মনে হয় ভালো হতো, ঠিক আছে। আদা বাটা, এতে জিরের গুঁড়ো দেব না। আর এখানে পেঁয়াজ বাটা, পেঁয়াজটাও অনেকটা পরিমাণ দিলাম, তার কারণ পেঁয়াজটাও অনেকটাই লাগবে। আচ্ছা, এর মধ্যে আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো সামান্য করে।
এর মধ্যেও আরেকটু বিরিয়ানি মশলা দেবো, এর মধ্যে দেওয়া আছে, তবু এর মধ্যে আমি আরেকটু দেবো, কারণ পরিমাণটা হিসাব করে দেখা গেল যে একটুখানি বেশি লাগবে, আর একটু সেই হিসাব করে দিচ্ছি। আর দইয়ে লবণ দেওয়া আছে, কিন্তু সেই পরিমাণ লবণ নেই আমার যতটা পরিমাণ এখানে চিকেন আছে, তাই এখানে আরেকটু লবণ দিয়ে দেবো, পরে আবার লবণ দেখে দেবো। ব্যাস, এবার এগুলো ভালো করে ম্যারিনেট করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। এর মধ্যে একটু সর্ষের তেল দেবো, দিয়ে তারপরে ম্যারিনেট করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। সঙ্গে যেগুলো ম্যারিনেট করে রেখেছি সেটা সব দিয়ে দিলাম। আর যেটা দেব সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দেব, বিরিয়ানি মশলার মধ্যেও কিছুটা গরম মশলার গুঁড়োই থাকে। এবার এটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করব, সর্ষের তেল দিয়ে নেব, নিয়ে ম্যারিনেট করব। ম্যারিনেটটা করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। কেটে দাও। এই দেখো ম্যারিনেট করার পরে মানে এই জায়গায় এসে দাঁড়ালো। এবার এটা এখন বেশ কিছুক্ষণ ম্যারিনেট করা থাকবে, 2-3 ঘন্টা, তারপরে রান্না হবে। ওটা ওই জায়গায় হলো না, জায়গাটা ছোট হয়ে গেল, সেজন্য আবার বড় হাঁড়ি বের করলাম, করে এর মধ্যে করলাম। এই যে এখানে ম্যারিনেট করা 2 ঘন্টার বেশি হয়ে গেল, অনেকক্ষণ আমি মাখিয়ে রেখে গেছি। এবার এখান থেকে চিকেনগুলো তুলে আমি গামলায় নিয়ে নেব, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, চিকেনগুলোকে ভাজতে হবে তেল দিয়ে। আচ্ছা, আমি তাহলে এগুলো একটা একটা করে তুলে নিই, তোমরা দেখতে থাকো। আচ্ছা, তোমরা দেখলে আমি কিভাবে কি ম্যারিনেট করলাম আর কিভাবে কি করব, এবার তোমরা পুরোটাই দেখতে পাবে। কিন্তু তোমাদের সঙ্গে কয়েকটা জিনিস আমি শেয়ার করিনি, এখানে যেটা অফ ক্যামেরায় দেয়া হয়েছে, মানে সেই সময় আর ধরা হয়নি, ভুলে গিয়েছি ক্যামেরাটা ধরতে। ওখানে কেউর দেওয়া হয়েছিল, কেউরের জল, আর মিঠা আতর, ভিনিগার, এই 3টে জিনিস দেওয়া হয়েছে। আর ঘিটাও দেওয়া হয়েছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি, মানে যে সময় ওগুলো দিয়েছি সেই সময় ক্যামেরা ধরা হয়নি, সেই কারণে ওগুলো শেয়ার করিনি। তাই আমি মুখে বলে দিলাম যে এই কয়েকটা জিনিস আমি আরও এর সঙ্গে দিয়েছি। ভিনিগারটা দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এটাই। তা এই কটা জিনিস আমি দিয়েছি, দিয়ে এইভাবে তেলে ভালো করে এটা মানে ইয়ে করে নিয়েছিলাম, মানে তুলে একটুখানি ভেজে নিয়েছিলাম। আর আরেকটা ব্যাপার, আরও বেশি সময় এটা মাখিয়ে রাখতে পারলে আরও ভালো হতো, কিন্তু আমি অতক্ষণ টাইম মাখিয়ে রাখতে পারিনি। আর আমি এইভাবেই রান্নাটা করছি, এইভাবেই করেছি, এর আগেও এইভাবেই করেছি। এখন এর থেকে আরও অন্য কোনো রকমভাবে এটা হয় কি না আমার জানা নেই। আমি এইভাবেই দেখেছিলাম অনেক দিন আগে, মানে আমি কারোর মানে কোনো ইউটিউব দেখে না, আমি একজনের কাছ থেকে শিখেছি। এটা আমি কোনো ইউটিউব দেখে শিখিনি, এটা আমি নিজে থেকে একজনের কাছে শুনেছিলাম, শুনে তারপরে শিখেছি। আর এটা খুব বেশি দিন হলো আমি শিখিনি, আমি ওই বহরমপুরে থাকতেই শিখেছি। বিরিয়ানিটা আমি করিমপুরে থাকতে বিরিয়ানি করেছিলাম, কিন্তু সিস্টেমটা অত ভালো হয়েছিল না বলে সেইবারকার বিরিয়ানিটা খুব একটা ভালো হয়েছিল না। তারপর বহরমপুরে আসার পর আমি যে পার্লারে যেতাম, সেই পার্লারের ওদের কাছ থেকেই আমি বিরিয়ানি রান্নাটা শিখে বহরমপুরে এসে যখন 2বার বিরিয়ানি করলাম, তখন একদম খুব সুন্দর বিরিয়ানি হলো। আর চিকেন চাপও আমি ওদের কাছ থেকেই শিখেছিলাম। এই দুটো জিনিস আমি ওখানেই শিখেছিলাম। আর চিকেন চাপ ফার্স্ট আমি খেয়েছিলাম তারাপীঠে, তখনই খেয়ে অদ্ভুত সুন্দর টেস্ট লেগেছিল। তখন বুয়াই ভীষণ ছোট, তখন কত ছোট হবে বুয়াই, তখন ওই 3-4 বছরের ছেলে হবে। সেই সময় আমি ওটা তারাপীঠে গিয়েছিলাম, তখনই আমি বিরিয়ানিটা এই চিকেন চাপ আর রুমালি রুটি খেয়েছিলাম। আর ওই ফার্স্ট আমি চিকেন চাপ খেয়েছি, তখন খেয়ে আমার খুব সুন্দর লেগেছিলো। তখনই ভেবেছিলাম যে কী করে করে সেটা জানতে চেয়েছিলাম। তারপরে ওরা যারা ওখানে করছিল ওদের সিস্টেমটা দেখলাম, ওদের কাছে জিজ্ঞাসা করলাম, ওরা বলল, কিন্তু তখন বললেও তখন মানে সেভাবে অত করতে পারতাম না, যে বাড়িতে এসে যে করবো সেইভাবে, সেই মানে পরিস্থিতিটা ছিল না। তার কারণটা হচ্ছে আমাদের বাড়িতে মাংস মানে সেইভাবে রান্না হতো না, সেই কারণে অত সমস্তভাবে ওইভাবে বা অত সুন্দরভাবে রান্না করাটা সম্ভব ছিল না আমার পক্ষে। তা তখন জেনে রেখেছিলাম, তারপরে ভুলেও গিয়েছিলাম, কিন্তু মুখে স্বাদটা লেগেছিল। তারপরে আবার ওই যখন বহরমপুরে আসলাম, তখন আসার পরে আমি ভালো করে যাদের পার্লারে বললাম, তো যে পার্লারটায় যেতাম ওই পার্লারের মেয়েগুলো গল্প করছিল, তখন ওদের কাছে খুব ভালো করে জেনে নিলাম বিরিয়ানি আর এই চিকেন চাপ করার রেসিপিটা।
তারপরে আমি সেটা রান্না করলাম, বিরিয়ানি আর চিকেন চাপ আমি বাড়িতেই রান্না করেছিলাম। প্রথমবারই খুব সুন্দর হয়েছিল ওদের কাছে জানার পর। তারপরে আর চাপ 2-4 বার করেছি, মানে নিজেই বাড়িতেই করেছি, তবে অনেক কবার করিনি, এই 4-5 বার মতো করেছি। আর বেশিরভাগ কিনেই খাওয়া হয়, কারণ বাড়িতে করলে এতটাই পরিমাণে হয়ে যায় তখন ফুরাতে চায় না। সেই কারণে কিনে খেলে কি হয়, অল্প অল্প কেনা হয়। কিনে খেলে খরচটা বেশি হয়, এটা ঠিক। বাড়িতে করলে খরচটা অনেক কম খরচে অনেকটা বেশি পরিমাণ হয়, এটা সত্যি ভালো। কিন্তু কিনতে গেলে খরচটা অনেক বেশি পড়ে যায়। বেশি লোকজন আসলে বাড়িতে তৈরি করাই ভালো। সেই কারণে আমি অনেক দিন করা হয়নি বলে এবার বাড়িতে করলাম। আর এই কিশমিশ বাটা কেউ দেয় কিনা আমি জানি না, মনে হয় দেয় না, কিন্তু আমি এটা দিলাম। আমার একটু টেস্টটা ভালো লাগে কিশমিশের, যে একটু মিষ্টি মিষ্টি লাগে। আবার অনেকে কিশমিশগুলো গোটা গোটাও দিয়ে দেয় দাঁতে বাঁধার জন্য, মানে দাঁতে কচকচ করে লাগবে এই কারণে। কিন্তু আমি দিই আর কি। আসলে এটা দেয় কিনা আমার জানা নেই, আমার যতদূর সম্ভব মনে হয় দেয় না। অনেকটা পরিমাণ হয়ে গিয়েছিল, প্রথমে ভেবেছিলাম যে ওই গামলাতেই হবে, কিন্তু গামলাতে মাখাতে পারলাম না, পরিমাণটা অনেকটা বেশি হয়ে গিয়েছিল। সেই কারণে হাঁড়িতে তুলে মাখানো হলো। তারপর আলাদা আলাদা করে ভেজে নিয়ে সেই মশলাটা আবার ঘি আর তেলে, মানে তেল আর ঘি মিশিয়ে দিয়েছিলাম, পুরোটা ঘি দিইনি। আর তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে মশলাটাকে একটু ভালো করে একটু কষে নিলাম, খুব বেশি কষলাম না, কারণ মশলার সঙ্গেই চিকেনটাকে কষতে হবে। যারা রান্না করেছো তারা তো জানোই, আর যারা করনি তাদের জন্যই বলছি। আর আমি যেভাবে করেছি আমি সেটা বলছি, করনি তাদের জন্য নয়, তারা আরও ভালোভাবে করতে পারবে, আরও ভালো, মানে আরও যেখানে যেখানে তৈরি করে, যারা রান্না করে তারা রেসিপি দেয়, সেখান থেকে ভালোভাবে দেখে নিয়ে আরও ভালোভাবে তারা করতে পারবে। কিন্তু আমি এইভাবেই করলাম, আলাদা করে তুলে নিয়ে। এখন এখানে একটু ঘি দেব, দিয়ে নামিয়ে নেব। তা এইভাবেই রান্নাটা করলাম, আলাদা করে তুলে নিয়ে মশলাটাকে আলাদা করে কষে নিয়ে তারপরে আমি মানে বেশি কষিনি, খুব অল্প কষেছি, মানে সামান্য একটু তেলে দিয়ে নিয়ে ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো, অনেকটা বড় কড়াই, আমি ঠিক করে ধরতে পারছি না। এই যে ফাইনাল লুক, এটা তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে। খেয়ে তারপর বলবো কেমন হয়েছে। আমি এইভাবেই রান্না করলাম, দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিলাম চিকেনটা। তারপরে তো আস্তে 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 হতে হতে হয়ে গেল, দিয়ে সম্পূর্ণ যখন সিদ্ধ হয়ে গেল তখন বন্ধ করে তোমাদের ফাইনাল লুকটা তো দেখিয়ে দিলাম। এবার বিরিয়ানির সঙ্গে আর এই চিকেন চাপের সঙ্গে সার্ভ করা হবে। তবে বাড়িতে মানে লোকজন বেশি হলে বাড়িতে করলে পরে কি পুষিয়ে যায়, আর কিনে আনলে অনেকটা বেশি মানে খরচ হয়ে যায়, প্রচুর খরচ হয়ে যায়, এরই প্রচুর দাম নিয়ে নেয়, এই আর কি। তা এখন তাও একটু মাঝে সাঝে করা হয়, আর আগে একদমই খুবই কম করা হতো রান্না, চিকেনের এই সমস্ত বিভিন্ন আইটেম। তো এই দেখো বিরিয়ানি নিয়ে এসছে, বিরিয়ানিটা ঢেলে নিলাম এক জায়গায়, না হলে ওইভাবে কোটো থেকে তুলে তুলে দেওয়া অসুবিধে, সেই জন্য সসপ্যানে ঢেলে নিলাম। তো ওদেরকে খেতে রেতে দিয়ে তারপরে আমি স্নান করব, তারপরে পুজো করব, তারপরে খাবো, এরকম ব্যাপার হয়েছে। তো ওদের জন্য তুলছি, প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখো 3টে, মেঘার ভাই এসেছে বললাম, মেঘার ভাই বুবাই আর মেঘা, বুদ্ধ পূর্ণিমার ছুটি যেহেতু আজকে, সেজন্য ওরা 3জনই একসঙ্গে খেয়ে নিই, আমরা 2জন পরে খাবো। আর বাইরের টেবিলে বসলে একটু সবাই মিলে একসঙ্গে খাওয়া যায়, কিন্তু ঘরে ছোট টেবিলে তো সবাই মিলে খাওয়া যায় না, কারণ তোরা খেয়ে নে, আমি রেডি হয়ে নিয়ে তারপর আবার খাবো, সেই বলে ওদেরকে মানে দিলাম, ওরা খাচ্ছে। এরপর আমি পুজো করব। তা যেটা বলছিলাম যে মানে বাড়িতে রান্না করা, তা আমি আগে এগুলো বাড়িতে এত রান্না করতাম না, কারণ এত জোগাড় করে নিয়ে রান্না করা আমি ঠিক পেরেও উঠতাম না। তারপরে আস্তে 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 অভ্যাস হলো, আর শ্বশুরবাড়িতে তো হতোই না, ওখানে আলাদা ব্যাপার ছিল। তারপরে আস্তে 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 অভ্যাস হলো। কৃষ্ণনগরে এসেও বেশ কয়েকবার করেছি, বহরমপুরে এসে 2-3বার করেছি, আর কলকাতায় আসার পর অনেক কবারই করেছি। মানে এই হলো ব্যাপার, মানে এক এক জায়গায় কয়েকবার করে করে এইরকম হয়েছে করা এটা চিকেন চাপটা রান্না করা। আর বেশিরভাগ ক্ষেত্রেই তো বললাম আমরা নিজেরা 2-4 জন থাকলে হয়তো 1 প্লেট 2 প্লেট কিনে নিয়ে এসে খেয়ে নিই এরকম, কিন্তু লোকজন আসলে তখন বাড়িতে রান্নাই করা হয়, যদি চিকেন চাপটা করা হয়। তাই এই হলো ব্যাপার, দেখলে এইভাবে রান্নাটা করলাম। আর আমি এইভাবেই করি,
এবার কিভাবে কি করে না করে আমি অতটা সঠিকভাবে জানি না, যেটুকু আমি জানি সেটুকুই আমি করলাম। তা তোমরা দেখে বলবে যে কেমন হয়েছে। খেতে ভীষণ ভালো হয়েছিল, কারণ খাওয়ার পরেই আমি ভয়েসটা দিচ্ছি, সেই জন্য বুঝতে পারছি যে খাবারটা মানে ওটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর সবাই যারা খেলো তারাই বললো খেতে খুব সুন্দর হয়েছিল। এর আগেও করেছি, তখনও বেশ ভালোই হয়েছিল, মানে সবাই প্রশংসা করেছে, মোট কথা কেউ নিন্দে করেনি। যে কজন খেয়েছে সে কজন নিন্দে করেনি, ভালোই খেয়েছে। তা খেয়ে দিয়ে খাওয়ার পরে ভালো বললে বেশ ভালো লাগে বলো। খাটনি করে করলাম, খাটনি করে সমস্ত কিছু করার পরে তারপর খাওয়ার পর যদি কেউ মানে প্রশংসা না করে, একটু ভালো কথাটা না বলে, তাহলে মনটা একটু খারাপই হয়ে যায়। বা খাওয়ার পর তারা একটু তৃপ্তি যদি না পায়, তাহলে মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়। কিন্তু খেয়ে যদি তৃপ্তি পায় বা ভালো লাগে, তাহলে মনটা ভালো লাগে যে না, জিনিসটা আমি ভালো রান্না করলাম, বা তাদের মুখে দিতে পারলাম, বা তাদের খেয়ে ভালো লাগলো, এইরকম। এটা আমার মনে হয় মানে 80% কি 90% মানুষেরই এটা মানে মনোভাব, মেয়েদের, যে খাটনি করে যখন আমি পরিশ্রম করে একটা জিনিস ভালোবেসে করলাম, করে কাউকে খাওয়ালাম, সে যদি খেয়ে তৃপ্তি না পেলো, খেয়ে তার ভালো না লাগলো, তাহলে নিজের মানসিক ঠিক শান্তি পাওয়া যায় না। পরিশ্রম হয়, খরচ হয়, ভালো লাগা থাকে, সব কিছু মিলিয়ে মিশিয়ে জিনিসগুলো তৈরি করা হয় যে আমি একজনকে খাওয়াবো। আর আমি তো এর আগেও বলেছি তোমাদের যে আমি খাওয়াতে ভীষণ ভালোবাসি। খেতে খেতেও যে ভালোবাসি না তা বলবো না, ভালোবাসি, কিন্তু খাওয়াটা আমার সমস্যা। আর খেয়ে সহ্যও করতে পারি না, না খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, আমি খেয়ে সহ্য করতেও পারি না, প্রবলেম হয়। কিন্তু খাওয়াতে ভীষণ ভালোবাসি। তা পরিবেশন করতে একটুখানি অপটু, সেটা তো তোমরা এর আগের দিনই শুনেছো। রান্না করতে বেশ ভালো লাগে, বেশ জোগাড় যদি করা থাকে সমস্ত কিছুর। এটার যেমন জোগাড়টা সমস্তটা টগরি করে রেখে গিয়েছিল, আমাকে কিচ্ছু জোগাড় করতে হয়নি, শুধু মশলাগুলো পেস্ট করেছিলাম আমি মিক্সিতে, ওটা এমন কিছু পরিশ্রমের কাজ না। মশলাগুলো শুধু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, আর বাকিটা পুরোটা টগরি করেছিল। সমস্ত পেঁয়াজ বলো, রসুন, সমস্ত কিছু জোগাড় করে দিয়ে গিয়েছিল। আর যেটুকু দেখলে আমি করছি সেইটুকুই আমি করেছি, তার বেশি কিছু করিনি। আর চাটনি করেছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমের চাটনিটা। আর মেঘা করেছিল রায়তা, দইয়ের রায়তা, যেটা তুলছিল বাটিতে বাটিতে তুলছিল চামচে করে, দেখলে সাধারণ ওটা রায়তা করেছিল মেঘা। আর এই তো বিরিয়ানি, রায়তা, চাটনি আর চিকেন চাপ, এই হয়েছিল। আর ভেবেছিলাম একটা ভাজা কিছু করব, কিন্তু সেটা করলাম না, কারণ বেগনিটা আমি খুব একটা ভালো ভাজতে পারি না, বা অন্য কিছু ভাজলে ভাজা যেত। আলু ভাজা হয়েছিল, কিন্তু কেউ ওর মধ্যে আর আলু ভাজা খেলো না। এই বিরিয়ানির সঙ্গে আলু ভাজা আর কে খাবে বলো? আমারই ভুল, যে অন্য কিছু ভাজা হলে খেতো, একটা পকোড়া টকোড়া টাইপের বা ওরকম টাইপের কিছু, বড়া টড়া টাইপের কিছু হলে হয়তো কামড় দিয়ে দিয়ে খেতো, কিন্তু সেটা তো হয়নি। আলু ভাজা আর কী খাবে? আর আমাদের কমন আলু ভাজা বুয়ার জন্য করতেই হবে, কারণ রাতে ওগুলো খাবে কি খাবে না কেউ, সেই কারণে ওগুলো তো রাতে আর খেলো, খুব অল্প খেলো, কিন্তু রাতে আমাকে ভাত, তরকারি, ডাল সবই মানে করতে হবে। সেই কারণে তরকারি, ডাল, ভাজা এগুলো টগরি করে দিয়ে গিয়েছিল রাতের জন্যে। আর ভাজাটা আলু ভাজাই করেছিল ওই কারণে। তো দেখো রান্না খাওয়া সব কমপ্লিট, ওদের হলো, মানে খাওয়া কমপ্লিট হওয়ার আগেই আমি স্নান করতে চলে গিয়েছিলাম। তা সব কিছু হওয়ার পর এই যে এবার পুজো করতে বসে পড়েছি। গোপালকে স্নান করানো হয়ে গেল, অনেক দিন পর আমি আবার ঠাকুর ঘরে আসলাম, বেশ কিছুদিন পর ঠাকুর ঘরে আসলাম। এসে দেখো গোপালকে স্নান করিয়ে, ওকে ড্রেস চেঞ্জ করিয়ে সাজিয়ে গুছিয়ে নিলাম। তারপরে এবার শিবকে স্নান করাচ্ছি। শিবের স্নানের পর আমি পুরো পুজোটা কমপ্লিট করে নিয়ে, আজকে বুদ্ধ পূর্ণিমার পুজো ঠিকই, কিন্তু আমি অত মানে করে আড়ম্বর করে পুজোটা করতে পারিনি আজকে। অন্যান্য দিন যতটা মানে গুছিয়ে নিয়ে পুজো করি, আজকে ততটা গুছিয়ে নিয়ে আমি পুজো করতে পারিনি। ফল টল সব এনেছিল, কিন্তু ফল কেটে দিইনি। ফলগুলো মোটামুটি শুধু ওই লিচুটা, যেটা বছরের ফল, সেটাই দিয়েছি, আর একটু সন্দেশ দিয়ে পুজো করে দিয়েছি। অন্যান্য ফল যে শশা, আঙুরটা দেওয়া যেত, আঙুরটার কথা আমি ভুলে গেছি সত্যি কথা। আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল, কারণ মাংসটা ম্যারিনেটই করেছিলাম আমি বেলা 10টার সময়। তারপর সেটা বেলা 12টা, 12:30 না বাজলে, 2-2.5 ঘন্টা না হলে তো রান্না করা যাবে না। মাসি চলে আসলো কাজ করতে, কাজ করে গেল, তারপরে আমি রান্নাটা শুরু করলাম। এবার রান্না শুরু করে শেষ করতে করতে প্রায় 2:15-20 বেজে গিয়েছিল। তারপরে ওরা খেতে শুরু করলো, তারপরে স্নান এই সমস্ত করে পুজো বসতে বসতে আমার অনেকটা বেলা হয়ে গেছিলো। সব সেরে যখন ঘরে আসলাম তখন 5:30 বাজে।
তারপর মানে তারপর আগের দিনের ব্লগটা তারপরে আমি ছেড়েছি ভয়েস দিয়ে। সেই কারণে আমি আর অতটা আড়ম্বর করে পুজো করতে পারিনি, ফল টল কাটাকুটি করা এটা ওটা সেটা। আর যেটুকু করেছি আরও অনেক কিছু যেগুলো আছে সেগুলো সব কিছু ভিডিও করতে পারিনি। যে ওই লোকনাথ বাবাকে পরিষ্কার করা, তারপরে আমার গুরুদেবকে পরিষ্কার করা, এগুলো আমি কোনোটাই ভিডিও করতে পারিনি, কারণ ওগুলো ভিডিও করতে গেলে আরও টাইম লেগে যেত। যারা ভিডিও করে কাজ করো তারা তো জানোই যে একটা ব্লগ তৈরি করতে গেলে তার পেছনে কতটা লেবার দিতে হয়, কতটা পরিশ্রম করতে হয়। ঠিক সেই কারণে আমি আর মানে সেটা করিনি, সমস্তটা ভিডিও করতে পারিনি। যেটুকু অল্পের ওপর দিয়ে করা আমি সেইটুকু মোটামুটি ভিডিও করেছি পুজোটা, সেটুকুই তোমরা দেখো। তোমাদের আমার এই পুজোটা কেমন লাগছে সেটা তোমরা জানাবে। খুব তাড়াহুড়োর মধ্যে আজকের পুজোটা করেছি, ভীষণ স্পিডে করেছি, ভীষণ স্পিডে। মানে এত তাড়াহুড়ো করে পুজো, এত স্পিডে পুজো আমি কোনোদিন করি না। আমি পুজো করার সময় খুব ধীর স্থিরভাবে বসে পুজো করি, তাতে আমার 3 ঘন্টা লাগুক 4 ঘন্টা লাগুক যা লাগে লাগুক, কিন্তু আমি অনেকটা টাইম নিয়ে করি। কারণ পুজোটা করার পর আমার অনেকটা টাইম লাগে, পুজোটা তো হয়ে যায়, তারপরে আমার ওখানে মানে বসে থাকতে অনেকটা সময় লাগে, প্রায় আধ ঘন্টা 45 মিনিট আমাকে ওখানে বসে থাকতে হয়, না হলে আমি ঠিক মানে ধাতস্থ হতে পারি না, মানসিকভাবে ঠিক শান্তি পায় না। পুজোটা হয়ে যাওয়ার পরে সব কিছু যখন বন্ধ হয়ে যায়, মানে সব কিছু বন্ধ করে দিয়ে ক্যামেরা বন্ধ করে যখন সব ঠিক করে নিয়ে গুছিয়ে সরিয়ে রেখে তারপরে যখন আমি ওখানে বসি, ওই বসাটা হচ্ছে আমার আসল পুজো। ওই বসাটা হয়তো আমি বলছি বলে অনেকে বলবে বেশি জ্ঞান, বেশি কায়দা, বসাবসির আবার কি আছে, যে যেমন পারে বেশি ঠাকুর পেয়ে গেছে, বেশি ভক্তি হয়ে গেছে, অত ভক্তি আমাদের নেই, এরকম হয়তো কথা অনেক কিছু আসবে। কিন্তু যেটাই আসুক, এক একজন পুজো করে এক এক রকমভাবে পুজো করে মানসিক শান্তি পায়। আমি এই যে ঘটনাটা ঘটছে পুরোটা, এটাতেও যে শান্তিটুকু পেলাম তার থেকে অনেক অনেক বেশি শান্তি আমি ওইভাবে পাই, এই যে অতক্ষণ ধরে আমি যখন বসি এখানে, যখন পুজোটা করার পর সব গুছিয়ে নেওয়ার পরে আমি যখন আধ ঘন্টা এখানে বাবু হয়ে শান্ত হয়ে চোখটা বন্ধ করে আমি যখন তাদের সামনে বসে থাকি, তখন আমি যে শান্তিটা পাই এই পুরো পুজোটা করাতে আমি সেই শান্তিটা মানে তার থেকে অনেক অনেক বেশি শান্তি পাই। পুরো পুজোটা করাতে যা শান্তি পাই বা ভালো লাগা থাকে, তার থেকে অনেক বেশি শান্তি মানসিক শান্তি পাই আমি আধ ঘন্টা বসে। তা পুজোটা তোমাদের কেমন লাগলো, আমার গোপাল বাবাজি, গুরুদেব, লোকনাথ বাবা সবাইকে কেমন লাগছে জানাবে। আমি আজকের ব্লগটা এখানেই শেষ করে দেব, তোমরা দেখতে থাকো আর আমাকে ভালো ভালো কমেন্ট করো। আমাকে অবশ্যই জানিও তোমাদের এই পুজোটা কেমন লাগলো আর চিকেন চাপটা আমার কেমন লেগেছে, দুটোই জানাবে। আমি বেশ বড়ই খুশি হব, খুব ভালো লাগে তোমরা কমেন্ট করো সেগুলো দেখতে। শুভ দুপুর। এতক্ষণ আমি যা যা করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখলে। পুরোটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। আর স্পেশাল যে চিকেন চাপটা রান্না করেছি, স্পেশাল বলতে আমি মানে এইভাবেই রান্না করি, সবাইকে কিভাবে করো জানি না, সেভাবেই করলাম। আর আজকে বুদ্ধ পূর্ণিমায় যেভাবে পুজোটা আমি করলাম বৃহস্পতিবারে, সেই পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সাধারণভাবে পুজো করেছি, শুধু বছরের যে ফল সেই ফলটাই আজই প্রথম দিলাম, কারণ লিচুটা আমাদের বাড়িতে আজকে প্রথম আসলো, সেই কারণে লিচু দিলাম আজকে ঠাকুরকে। তা আমার আজকে দিয়ে খুব ভালো লাগলো। তোমাদের আমার এই পুজোটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বিকেলে তোমাদের সামনে আসবো না, এখানেই ব্লগটা শেষ করে দেবো। তোমরা কাছে দূরে যে যেখানে আছো, যেখান থেকে দেখছো, নতুন পুরনো প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ। সবাই তোমরা আমাকে এইভাবে ভালোবাসো, এইভাবে সাপোর্ট করো, এইভাবে এগিয়ে যেতে সাহায্য করো। আর একটা করে লাইক, একটা করে সাবস্ক্রাইব আর একটা করে কমেন্ট করো, যাতে সেই কমেন্টের জন্য আমি আরো ভালো ভালো ব্লগ তোমাদের দিতে পারি। এই মানে এটাই চাইছি তোমাদের কাছে, এটাই অনুরোধ। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, ওটা সাবস্ক্রাইবটা না করলে একদমই সাবস্ক্রাইবার বাড়ছে না, দেখতেই পাচ্ছ তোমরা। এইভাবে সেই কারণেই বারবার বলছি তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করো, শুধু দেখে চলে যেও না, তোমাদের কাছে অনুরোধ করছি। আর পুজো কেমন লাগছে আর গোপালের মাপটা জানতে চেয়েছিলে, আমি মোটামুটি একটা মাপ তোমাদের হাত দিয়ে দেখিয়ে দিয়েছি, এতটা পরিমাণ, অনেকটা কতটা বড় সেটা মাপটা আমি দেখিয়ে দিয়েছি। ফিতে দিয়ে মাপার ইচ্ছেটা আমার নেই, কারণ জানি না, মানে আমার মনে থেকে চাইছে না যে ওকে আমি ওজন করি বা ফিতে দিয়ে মাপি।
সেই কারণে আমি মাপলাম না, কিন্তু তোমাদের একটা হাতের মাপ দিয়ে আমি বলে দিয়েছি যে আমার এই কোণের এইরকম জায়গা থেকে এতটা, এই মাপটাই বলে দিয়েছি এর আগের দিনও তোমাদের। তা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা কাছে দূরে নতুন পুরনো যে যেখানে যেভাবে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।